আজকের বিষয় নকিয়া G10 না বা এটার রিভিউ না। আজকের বিষয় একটা ফোন কিনতে গেলে অ্যাকচুয়ালি আমাদের মাথায় কি কি জিনিস রাখা উচিত বা কি কি জিনিস মাথায় রেখে আমাদের ফোন কিনতে হবে। সো এই আলোচনার জন্য আমি জাস্ট নকিয়া G10 এইটাকে আমি হাতে নিয়ে জাস্ট আলোচনাটা করব। সো দিস ইজ ইফতি ফ্রম মাই চ্যানেল লাইফ এন্ড মি। সো লেটস স্টার্ট। একটা ফোন কিনতে গেলে আমাদের 3 ধরনের দিক মাথায় রাখতে হবে। নাম্বার 1, বক্স কন্টেন্ট, মানে বক্সে কি থাকবে। নাম্বার 2, ফোনের বাইরে কি থাকবে, আউটার অফ দি ফোন, ফোনের বাহিরটা। নাম্বার 3 হচ্ছে ফোনের ভেতরটা। তো আমরা যদি বক্সের ব্যাপারে আসি, বক্সে তো ফোনটা থাকবেই, ফোনটা না থাকলে আর বক্সের কোনো মানে হয় না। সো এটা বাদ। এর বাইরে আর 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিসও থাকবেই, যেহেতু এটা অ্যান্ড্রয়েড ফোন, এটা সিম ইজেক্টর একটা টুল থাকবেই, বাট এর সাথে আর 2টা জিনিস আসে। একটা জিনিস বেশিরভাগ ব্র্যান্ডই এখন দেয় না, আর আরেকটা জিনিস প্রত্যেকটা ব্র্যান্ডই দেয়, বাট এক এক রকমের দেয়। ওই জিনিসটা নিয়ে কথা। যেটা দেয় না সেটা হচ্ছে হেডফোন। যদি একটা বেসিক হেডফোন দিয়ে দেয় তাহলে ভালো। সাধারণত ভালো ব্র্যান্ডগুলো যেগুলো আছে, যেমন নকিয়া, এটার সাথে একটা হেডফোন আছে। এই হেডফোনটা যথেষ্ট ভালো কোয়ালিটির। আমরা 400-500 টাকা প্রাইসের মধ্যে যে হেডফোনগুলো কিনি, ওই হেডফোনগুলোর সাথে ওটাকে সহজেই কম্পেয়ার করা যায়। ইভেন ওইটার চেয়েও বেটার আমি বলবো। নকিয়ার হেডফোন খুবই রোবাস্ট হয়। আরেকটা জিনিস হচ্ছে চার্জার। চার্জারটা খুবই ইম্পর্ট্যান্ট। চার্জার প্রত্যেকটা ফোনের বক্সেই থাকে, বাট এই ফোনটা অ্যাকচুয়ালি 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে, এবং এটার বক্সেও একটা 10 ওয়াট চার্জার ছিল। তাহলে ঠিক আছে, কারণ আমার ফোন এর চেয়ে বেশি সাপোর্ট করে না। বাট এই ফোনটা যদি 18 ওয়াট চার্জিং সাপোর্ট করত, অথচ বক্সে যদি 10 ওয়াট চার্জার দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু বাড়তি 8 ওয়াট আমি পিছিয়ে থাকছি। আমি আমার এই ফোনের চার্জিং এর ফুল ক্যাপাসিটিটা ব্যবহার করতে পারছি না। দ্যাট ইজ আ প্রবলেম। আমার ফোনে যেই ক্যাপাসিটি থাকবে, আমার ফোনটা যদি 33 ওয়াট চার্জিং ক্যাপাসিটি থাকে, তাহলে আমার বক্সে যদি একটা 33 ওয়াট চার্জার দিয়ে দেওয়া হয়, সেটাই ভালো হয়। সো সেই ক্ষেত্রে আমরা যখন ফোন কিনতে যাব, আমরা আগে ইন্টারনেট ঘেটে স্পেসিফিকেশন দেখব, বিভিন্ন ভিডিও দেখব, রিভিউ দেখব, দেখে আগে এটা বুঝবো যে আমার ফোনটা কত ওয়াট চার্জিং সাপোর্ট করে। যত ওয়াট চার্জিং সাপোর্ট করে, বক্স কন্টেন্টে কি আসলে ওই পরিমাণ ওয়াটেজের চার্জার দেওয়া হচ্ছে কিনা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই ছিল ওভারঅল বক্সের ব্যাপার। বক্সে আসলে ফোন থাকবে, চার্জার থাকবে, এবং ক্যাপাসিটি অনুযায়ী চার্জার থাকবে, এবং একটা হেডফোন থাকলে খুবই ভালো হয়, একদম 16 আনা পূর্ণ। নেক্সট হচ্ছে ফোনের আউটার পোর্শন, মানে আউটার পোর্শন ধরে আমরা কথা বলবো আর কি, সেখানে কি কি আছে। ফোনের বাইরের দিকটা যদি আমি বলি, তাহলে যেমন এই ফোনটাতে একটা টাইপ সি চার্জিং পোর্ট আছে। টাইপ সি চার্জিং পোর্ট এখনকার সময়ে খুব ইম্পর্ট্যান্ট। এটা শুধুমাত্র মানে আধুনিক বা লেটেস্ট এই জন্যই না, টাইপ সি চার্জিং পোর্টের ডাটা ট্রান্সফার রেট অনেক বেশি। তাছাড়া এটাতে উল্টা সোজার কোনো ব্যাপার নাই, যে কোনো ভাবে লাগালেই হলো, কনভিনিয়েন্ট সব দিক থেকে। এখনকার যে কোনো ফোনে আমরা যদি ফোন কিনতে যাই, অবশ্যই টাইপ সি চার্জিং পোর্ট যেন থাকে সেটা আমরা দেখে নিব। 3.5mm জ্যাক এটার আছে ওপরের দিকে থাকুক আর নিচের দিকে থাকুক, যেদিকেই থাকুক, একটা ফোনে অবশ্যই 3.5mm জ্যাকটা থাকা উচিত। অনেক প্রিমিয়াম বা মিড রেঞ্জের ফোনেও এখন দেখা যায় যে 3.5mm জ্যাকটা দেয়া হয় না। অনেক সময়ই আমরা ওয়্যার্ড হেডফোন ইউজ করতে হয় আমাদেরকে, কারণ গেমিং এর জন্য ব্লুটুথ হেডফোন এখন পর্যন্ত অ্যাকচুয়ালি ভালো না। গেমিং এর জন্য অবশ্যই আমাদের ওয়্যার্ড হেডফোন ইউজ করতে হয়। তাছাড়া অ্যাকচুয়ালি লো বাজেটে খুব ভালো সাউন্ড পাওয়ার জন্য ওয়্যার্ড হেডফোনের কোনো বিকল্প এখন পর্যন্ত নাই। কারণ 1000 টাকা দিয়ে একটা ওয়্যার্ড হেডফোন আমি যদি কিনি, সেটা যে সাউন্ড আমাকে দিবে, 4000 টাকার ব্লুটুথ PWS বা নেক ব্যান্ড আমাকে সেই সাউন্ড কোয়ালিটি দিতে পারবে না। সো 3.5mm জ্যাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এটাও জরুরি। এটা অনেক সময় দেখা যায় যে ভালো ভালো দামি ফোনেও দেয়া হয় না। 20-25 হাজার টাকার রেঞ্জের ফোনেও অনেক সময় এটা মিসিং হয়ে যাচ্ছে বিভিন্ন মডেলের। বাট আমরা চেষ্টা করব ফোন কেনার সময় যেন এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা থাকলে ভালো। স্পিকার পজিশন এখনো এন্ট্রি লেভেল বা মিড রেঞ্জে আসলে ওইভাবে নাই। এন্ট্রি লেভেলের কিছু কিছু ফোনে দেখা যায় এই পেছন দিকে স্পিকারটা থাকে,
এতে করে যেটা হয়, এরকম সফট সারফেসে যখন ফোনটা থাকে, কোনো কল আসলে বা যে কোনো নোটিফিকেশন আসলে এটা কিন্তু কাভার্ড হয়ে যায় সম্পূর্ণরূপে। কাভার্ড হয়ে যাওয়ার কারণে সাউন্ডটা ঠিক মতো বের হতে পারে না এবং আমরা শুনি না। আমাদের যেটা করতে রিং শুনি না, নোটিফিকেশন শুনি না, আমাদের যেটা করতে হয় সবসময় ফোনটাকে এইভাবে রাখতে হয়, উল্টা করে রাখতে হয়। সো ইট ইজ বেস্ট যদি স্পিকারের পজিশনটা এই জায়গায় থাকে, এবং স্পিকার যদি দুইটা থাকে তাহলে অবশ্যই ভালো। বাট যেমন এই ফোনটাতে একটা আছে, সো একটা থাকুক আর দুইটা থাকুক, স্পিকারের পজিশনটা খুব ইম্পর্টেন্ট। ফিঙ্গার মাউন্টেড পাওয়ার বাটন, ফিঙ্গার মাউন্টেড না, ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেড পাওয়ার বাটন। যেমন এটার পাওয়ার বাটনটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেড। সো এখনো দেখা যায় অনেক ফোনে এখানে ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেড করা থাকে। যেহেতু এখন ফোনগুলো আস্তে আস্তে আরো মডার্ন হয়ে আসছে, এদিকে থাকলে পাওয়ার বাটনের উপরে থাকলে লুকটাও খুব সুন্দর লাগে, তাছাড়া জিনিসটাও কম্প্যাক্ট হয়ে আসে। সেই দিক থেকে বিচার করলে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যদি পাওয়ার বাটনের উপরে থাকে তাহলে বেস্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে নন হাইব্রিড সিম স্লট। যেমন এই সিম স্লটটা যদি আমি খুলি, এখানে একটা মেমোরি কার্ড এবং দুইটা সিম স্লট ডেডিকেটেড ভাবে আছে, অর্থাৎ একই সাথে আমি দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। বাট হাইব্রিড সিম স্লটে যেটা হয়, এখনো অনেক ভালো ভালো ফোনেও দেখা যায় যে একটা সিম ব্যবহার করা যায়, এর সাথে আরেকটা সিম অথবা একটা মেমোরি কার্ড ব্যবহার করা যায়। মেমোরি কার্ড ইউজ করলে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন না, আর দুইটা সিম যদি ইউজ করতে পারেন তাহলে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এই যে হাইব্রিড সিম স্লট, এটা অ্যাভয়েড করা উচিত। আমরা ফোন কিনতে গেলে এটা অবশ্যই দেখবো যে আমাদের যেন হাইব্রিড সিম স্লট না থাকে। সিম কার্ডে যে ট্রেটা আছে এখানে যেন ডেডিকেটেড দুইটা সিম এবং আলাদা করে একটা মেমোরি কার্ডের স্লট থাকে। নকিয়া G10 মডেলটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অ্যানোয়িং একটা বাটন হচ্ছে এই বাটনটা। এটা তো পাওয়ার বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা হচ্ছে ভলিউম রকার। তো এই পাশে এটা কি? এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। গুগল অ্যাসিস্ট্যান্সের সাথে আমরা আসলে খুব বেশি অ্যাকোয়েন্টেড না, ওইভাবে আমরা ইউজও করি না, সে কারণে তেমন একটা কাজে লাগে না। কাজে লাগে না কিন্তু বিরক্তির উদ্রেক কিন্তু ঠিকই ঘটায়। কিভাবে ঘটায়? আমরা যখন ফোনটা এইভাবে ধরি, আমার ফিঙ্গার পজিশনটা এই জায়গায় থাকে। আমি যখন পাওয়ার বাটন চাপ দিতে যাই, এইখানে যখন পাওয়ার বাটন প্রেস করতে যাই তখন এইদিকেও কিছুটা প্রেস পড়ে, এবং প্রায়শই দেখা যায় যে চাপ লেগে গুগল অ্যাসিস্ট্যান্স চলে আসে। এই যে চলে আসছে। সো এটা কিন্তু আমার জন্য নেসেসারি না। সো এইটা অনেকের পছন্দ হতেও পারে, বাট পার্সোনাল চয়েস যদি আমি বলি, আমি এটা পছন্দ করি না। এটা উল্টো আমার মাঝে মধ্যে ঝামেলা সৃষ্টি করে। এই জিনিসটা যদি এইখানে না থাকে, উপরে কোথাও থাকতো বা অন্য কোনো জায়গায়, সবচেয়ে ভালো হতো উপরে কোথাও থাকলে, যে আমি গুগল অ্যাসিস্ট্যান্স দরকার, আমি প্রেস করে চাইলাম। বাট এটা এমন একটা জায়গায় দেয়া আছে ঠিক পাওয়ার বাটনের অপোজিট পাশে, এতে করে মাঝে মধ্যেই প্রেস করতে গিয়ে এটা অনাকাঙ্ক্ষিতভাবে চাপ লেগে যায়, এবং আপনি যখন এটা ফোন এইভাবে ক্যারি করবেন তখনও দেখা যায় যে চাপ লেগে যায়, কারণ এটা একটু ওপরের দিকে উঠে আছে। এটা আসলে সবকিছু মিলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি দেয়। সো এটা অ্যাকচুয়ালি যার লাগবে আপনি দেখে নিতে পারেন, আর যে মনে করবেন যে এটা আপনাকে অ্যানয়েড করবে, আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন ছাড়া মোবাইলটাকে সিলেক্ট করবেন। ডিসপ্লে সাইজটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখনকার মোটামুটি মিড রেঞ্জ অ্যান্ড অ্যাবভ কোনো ফোনেই ছোট ডিসপ্লে দেওয়া হয় না, আবার অতিরিক্ত বড় ডিসপ্লেটাও কমফোর্টেবল না, হ্যান্ডি না। 6.5 থেকে 6.8 ইঞ্চি ডিসপ্লে ইজ এনাফ, এটা আমরা মাথায় রাখতে পারি। ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরার মাউন্টিংটা, যেমন এটা হচ্ছে ওয়াটার ড্রপ নচ, সো এইটার জায়গায় এখন যদি পাঞ্চ হোল থাকতো তাহলে এটা দেখতে আর একটু সুন্দর লাগতো এবং মডার্ন লাগতো। বাট ওয়াটার ড্রপ নচ অ্যাকচুয়ালি আমার পার্সোনালি তেমন একটা খারাপ লাগে না। এটা যার যেটা চয়েস, আপনারা ওইভাবে বুঝে নিতে পারেন। ক্যামেরার মেগাপিক্সেল কত, এটা ইন্টারনাল ব্যাপার হলেও আমি যেহেতু ক্যামেরাটা বাইরের দিক থেকেই দেখা যায়, ক্যামেরা এবং ক্যামেরার হাউজিং এবং ফ্ল্যাশের পজিশন বা ফ্ল্যাশ, এগুলো নিয়ে একটু বলি। সামনের ক্যামেরাটা এখনকার সময়ে এসে 8 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেলের নিচে হলে এটা আসলে খুবই অ্যানোয়িং। এইটার নিচে তো প্রশ্নই ওঠে না। নকিয়ার যেমন এই রিয়ার ক্যামেরার যে হাউজিংটা, এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব একটা ভালো লাগে না। এইটা সুন্দর হওয়া উচিত, এবং সুন্দর হওয়ার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এইখানে এমনভাবে ক্যামেরাটাকে হাউজিং করা উচিত যেন আমরা যখন যদি কখনো কোনো সারফেসে রাখি,
যেন ক্যামেরা হাউজিং এ স্ক্র্যাচ না পড়ে বা ক্যামেরার লেন্সের উপরের গ্লাসটাতে স্ক্র্যাচ না পড়ে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ফ্ল্যাশ মানে পজিশনটা দেখতে কেমন লাগছে সেটার চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ক্যামেরার সেফটি। আর এরপরেও পজিশনটাও ইম্পর্ট্যান্ট। পজিশনটা আমার ফোনটা যদি পেছন থেকে দেখতে অ্যাট্রাকটিভ না লাগে সেটা হয়তো আমি নিজেই ব্যবহার করে খুব একটা মজা পাবো না। আর একবারে শেষ কথা, বাহিরের মানে ফোনের বাহিরের দিকটা বলতে গেলে ডিজাইন, কালার এগুলা তো অবশ্যই আমাদের একটা মানে পছন্দের ব্যাপার। আমরা যে যার কালার ডিজাইন পছন্দ অনুযায়ী কিনবো। এর সাথে ওয়েটটা একটা ব্যাপার, যেমন নকিয়া কিন্তু খুবই হেভি এবং মানে খুব শক্তপোক্ত, তো এটা একটু ওয়েট আছে, বাট আবার বেশি ওয়েট থাকলে কিন্তু খুব একটা কমফোর্টেবল হয় না। আবার একবারে লাইট ওয়েট হলেও মানে ইউজের যে মজাটা ওটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না। আর স্লিম হওয়াটা অবশ্যই বাঞ্ছনীয়। বেশি স্লিম হলেও এটা ফ্লেক্স করবে, মানে মোচড় দিলে মোচড় খাবে, ওটা একটু রিস্কি। স্লিমটা আসলে একটা ব্যালেন্সে থাকা উচিত, যে বেশি স্লিমও হবে না আবার বেশি থিকও হবে না। তো এই ছিল ফোনের বাইরের গপ্প সপ্প। এবার ফোনের ইন্টারনালস এবং পারফরমেন্স এইসব ব্যাপার, মানে আমরা ফোন কিনতে গেলে কি জিনিসগুলো মাথায় রাখবো এই জিনিসগুলো একটু ব্রিফ করব। ফোন কিনতে গিয়ে আমরা র্যাম, ইন্টারনাল মেমোরি কতটুকু আছে এইসব ব্যাপার তো এখন খুব বেশি মাথায় রাখি, বাট অনেক সময় যে জিনিসটা একটু মিস হয়ে যায় যে প্রসেসর কোনটা আছে। এখনকার সময়ে এসে কোয়াড কোর প্রসেসর মানে 4 কোরের 4 কোর প্রসেসরের একটা ফোন কেনার কোনো প্রশ্নই ওঠে না। মিনিমাম 8 কোর এবং গিগাহার্টসটাও একটু বেশি থাকলে ভালো, এবং প্রসেসরটার জেনারেশন অনুযায়ী মানে যত আপডেটেড হবে বা মডার্ন হবে তত ভালো হবে, কারণ প্রসেসরটাই কিন্তু মূলত ফোনটাকে রান করে। র্যাম আপনার মাল্টিটাস্কিং এর কাজে আসবে। আপনি যদি মাল্টিটাস্কিং না করেন, একসাথে অনেক ট্যাব খুলে না রাখেন, একসাথে অনেকগুলো প্রোগ্রাম রান না করেন, তাহলে র্যাম কম হলেও আপনি খুব একটা প্যারায় পড়বেন না। ইন্টারনাল স্টোরেজের জন্য আপনি হয়তো অনেক বেশি অ্যাপস ইনস্টল করে রাখতে পারবেন না, অনেক বেশি ছবি টবি বা মিডিয়া টিডিয়া রাখতে পারবেন না। মিডিয়া রাখতে পারবেন, আপনি এক্সটার্নাল একটা মেমোরি কার্ড ইউজ করলেই আপনার মিডিয়াগুলো কিন্তু সবই ছবি, ভিডিও, অডিও সবই কিন্তু মেমোরি কার্ডে সেভ হবে। বাট প্রোগ্রাম ইনস্টল করতে গেলে অনেক বেশি প্রোগ্রাম বা গেমস ইনস্টল করলে দেখা যায় যে ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায়। ইন্টারনাল মেমোরি যদি আপনার এত বেশি প্রোগ্রাম বা গেমস আপনি ইউজ না করেন, সেক্ষেত্রে ইন্টারনাল মেমোরিটাও খুব একটা প্যারাদায়ক বিষয় হয় না। বাট আপনাকে প্রতি মুহূর্তে যে জিনিসটা প্যারা দিবে সেটা হচ্ছে একটা দুর্বল প্রসেসর। প্রসেসরটা অবশ্যই 8 কোর হতে হবে এবং ভালো একটা প্রসেসর হতে হবে। এটা আমরা বিভিন্ন ধরনের রিভিউ বা ইন্টারনেট ঘেটে একটা ভালো প্রসেসর আছে এরকম একটা ফোন সিলেক্ট করব। র্যামের ব্যাপারে বলবো 6GB হলে বেটার, আর যদি 8GB হয় আরও ভালো। এরপর ইন্টারনাল স্টোরেজ অ্যাকচুয়ালি 64GBও এখন আসলে একটু কমই হয়ে যায়। 128GB অথবা 256GB হলে সবচেয়ে ভালো, বাট এটা আসলে আমাদের বাজেটের উপরে অনেকটা নির্ভর করে। আমরা যখন ফোন কিনবো তখন আমাদের ডিসপ্লেটার ব্যাপারে কিন্তু খুব মনোযোগ দেওয়া উচিত, যে ডিসপ্লের পিপিআই কত, মানে পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল পার ইঞ্চ যত বেশি হবে ছবিটা দেখতে তত সুন্দর হবে, ছবি বা ভিডিওগুলো ফুটে উঠবে, ডিটেলসটা ভালো করে বোঝা যাবে। এবং নিটসটা হচ্ছে আপনার ব্রাইটনেসের জন্য প্রয়োজন হয়, কারণ নিটসটা যদি 500-600 নিটস না হয় বা খুব বেশি কম হয়, তাহলে দেখা যাবে যে আউটডোরে গিয়ে আপনি সানলাইটের সাথে ফোনের ব্রাইটনেস পেরেই উঠছে না, তখন আউটডোরে ফোন ইউজ করাটা খুবই একটা ঝামেলার বিষয় হয়ে যায়। আর ফোনটা তো অ্যাকচুয়ালি ইনডোরের চেয়ে আউটডোরেই বেশি ব্যবহৃত হয়। এবং গরিলা গ্লাস যদি থাকে তাহলে খুব ভালো, কারণ গ্লাসের প্রোটেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যদিও আমরা এর উপরে একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে ইউজ করতেই পারি, বাট ওতেও সবসময় প্রোটেকশন পাওয়া যায় না। সো মানে গ্লাসের বিল্ট ইন যদি একটা থাকে, প্রোটেকশন থাকে, সো দ্যাট ইজ দি বেস্ট। ক্যামেরার ক্ষেত্রে একটা জিনিস অ্যাড করি, যে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে যদি 4K ভিডিও রেকর্ড করার সুবিধাটা থাকে তাহলে খুব ভালো হয়। এখন মিড রেঞ্জের অনেক ফোনে দেখা যায় যে 4K ভিডিও শুট করার সুবিধাটা থাকে না, বাট এটা কিন্তু দিয়ে দেওয়া উচিত। 4K মানে ভিডিও শুট করা যাবে না এরকম ফোন আমরা না কেনাটাই ভালো। ফোনের ইউআই যেটা ইউজার ইন্টারফেস, যেমন ওয়ালটনের ফোন বা নকিয়ার ফোন, এই ফোনটাতে কিন্তু নিজস্ব কোনো ইউআই নাই। স্টক অ্যান্ড্রয়েড যে ইউজার ইন্টারফেস আছে ওইটাতেই চলে, এতে করে সুবিধা আছে, কোনো সমস্যা নেই। বাট যেমন ওপো, ভিভো, স্যামসাং, এদের
নিজস্ব ইউআই আছে। এখন ওই ইউআইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু আবার এটা অ্যান্ড্রয়েডের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ হয় না, তখন মানে অনেক ল্যাগ করে, দেখা যায় যে ফোন হিট হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম করে। সো ইউআইটা, ইউজার ইন্টারফেসটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন স্যামসাং এর ওয়ান ইউআই খুবই ভালো, তারপর ভিভোর ফান্টাচ ওএস, এগুলা খুবই ভালো, খুবই অপটিমাইজড, খুবই উন্নত মানের ইউআই। সো ইউআইটা দেখে কেনাটা বেটার, যে আমি যেই ব্র্যান্ড কিনছি সেই ব্র্যান্ডটার ইউআই আসলে কেমন ভালো বা কেমন রিভিউ সেটা। 5000 mAh-এর নিচে ব্যাটারি মোটেই ইউজ করা যাবে না, কারণ এখনকার সময়ে 5000 mAh লেগে যায়। একদিন যদি চার্জ ব্যাকআপ পেতে হয় তাহলে 5000 mAh ইজ এ মাস্ট। ও ক্যামেরার ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করি, যে ডেপথ সেন্সরের সাথে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর আছে কিনা এটাও একটু দেখে নেওয়া উচিত, এবং ফোনের ইন্টারনাল বিভিন্ন প্রক্সিমিটি, জাইরোস্কোপ ইত্যাদি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকে। এই সব ধরনের সেন্সরগুলো ফোনে আছে কিনা এটা কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত ফোনের স্পেসিফিকেশনটা ঘেটে। এবং ওয়াইফাই নেটওয়ার্কের ক্ষেত্রে 2.5 হার্জ এবং 5.0 হার্জ দুইটাই সাপোর্ট করে কিনা সেটাও কিন্তু আমাদের ফোন কেনার আগে দেখা উচিত। ইউআই এর ব্যাপারটা যেরকম বলছিলাম, অ্যান্ড্রয়েড ভার্সনের ব্যাপারটাও বলি। যত আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন নেওয়া যায়, যেমন এখন অ্যান্ড্রয়েড 13 চলছে, এখন যদি আমি এমন একটা ফোন নেই যেখানে অ্যান্ড্রয়েড 11 রান করছে, তাহলে কিন্তু আমি ব্যাকডেটেড হয়ে গেলাম বা পেছনে পড়ে গেলাম। সো একদম লেটেস্ট ইউআই, ইউজার ইন্টারফেস, যেই ফোনই নেই না কেন, এবং সেটার সাথে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লঞ্চ ডেট, একটা ফোনের লঞ্চিং ডেট দেখে ফোনটা কেনা উচিত। কারণ হচ্ছে আজকে 2023-এর ডিসেম্বর, আমি যদি 2022-এর জুলাইয়ে লঞ্চ হওয়া একটা ফোন কিনি তাহলে অ্যাকচুয়ালি এটা অ্যাভয়েড করে আমরা কাছাকাছি, যেমন 2-3 মাসের মধ্যে লঞ্চ হয়েছে বা প্রেজেন্টলি একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে, এরকম একটা ফোন যদি নেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি সুবিধা ওই ফোনটা থেকে পাওয়া সম্ভব, সফটওয়্যারগতভাবে এবং হার্ডওয়্যারগতভাবেও। বাজেট হচ্ছে আমার লাস্ট টপিক। এই সব কিছু আমরা ফোনের বক্সের ভেতরের জিনিস দেখবো, ফোনের ভেতরের জিনিস দেখবো, ফোনের বাইরের জিনিস দেখবো, সবই দেখবো। এর সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হয় কিনা যাচাই করব, যেটা সেটা হচ্ছে বাজেট। সবই তো পেলাম, এটার সাথে আমার বাজেটটা যাচ্ছে কিনা, মানে যা যা আমার লাগবে একটা ফোনের ভেতরে, এই জিনিসগুলা সব যদি একটা ফোনের ভেতরে পাই, সেটার প্রাইসটা কত দাঁড়াচ্ছে এবং সেই প্রাইসটা এই প্রোডাক্টের সাথে ওঠবে কিনা, এই জিনিসটা কিন্তু অবশ্যই যাচাই করতে হবে। আপনি ধরেন আমি যা যা চাই এই সব কিছু আপনি 15,000 টাকার একটা ফোনে পাচ্ছেন, কিন্তু আপনি 22,000 টাকা দিয়ে এই কনফিগারেশনারি একটা ফোন কিনে নিয়ে আসলেন, আপনি কিন্তু প্রপার 7,000 টাকা ওয়াস্টেজে আছেন। সো বাজেটটাও বিচার বিবেচনা করতে হবে। সো অনেক কথা বললাম, এই ছিল আজকের মতো ভিডিও, যে একটা ফোন কিনতে গেলে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো মাথায় রাখবো। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা একটা ফোন সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ফোনটা হয়তো আমরা লং টাইম ইউজ করতে পারবো এবং আমাদের পারপাসটা ফিল আপ হবে, যেই কারণে আমার ফোনটা দরকার সেই পারপাসগুলো ফিল আপ হবে। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।